সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। আমরা আজকে সম্প্রতি স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেটি বিভিন্ন জায়গায় আলোচিত এবং সেই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে। আমরা বলি যে অর্থ ছাড়া আসলে কিছুই সম্ভব নয় এবং স্বাস্থ্য খাতের রিপোর্টে অর্থায়নের উৎস এবং ব্যয় পর্যালোচনা কিভাবে করা হয়েছে সেটি কিন্তু অনেকেরই আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে আসলে যতগুলো আমরা পরিকল্পনাই বা করছি না কেন তার পিছনে কিন্তু অর্থের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অর্থের এই যোগানটি কোত্থেকে হবে, কিভাবে সেটি ব্যয় হবে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। আমরা প্রতি বছরই দেখি, আমরা প্রত্যাশা করি যে আমাদের বাজেটে একটি বিপুল পরিমাণ অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় হবে, কিন্তু বাজেটে আমরা দেখেছি বিগত বছরগুলোতে আমাদের যেটি 5%-এর বেশি আমাদের অ্যালোকেশন হচ্ছে না, আমাদের জিডিপির 0.7 থেকে 0.8%-এর বেশি আসছে না, যেটি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্র থেকে অনেকাংশে কম। আমাদের মাথা পিছু যে চিকিৎসা যে ব্যয়টি রাখা হয়েছে সেটি $26 কাছাকাছি, যেটি আমাদের এই উপমহাদেশের কাছাকাছি দেশের তুলনায় অনেক কম। এই সবগুলো বিষয় কিন্তু আসলে এটি প্রতীয়মান হয় আমরা অর্থনৈতিক খাতে অনেকগুলো সূচক উন্নয়ন করলেও স্বাস্থ্য খাতে অর্থনীতির যে বিষয়টি উন্নয়নের কথা ছিল, যে প্রত্যাশাটি ছিল, সেটির কাছাকাছি পৌঁছাতে পারেনি। এবং আমরা প্রত্যাশা করছিলাম যে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের রিপোর্টে সেই গ্যাপটি বা সেটি নিশ্চয়ই মূল্যায়ন হবে। সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর রুমানা হক, অর্থনীতিবিদ, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন প্রফেসর ডক্টর শাফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য অর্থনীতিবিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমন্ত্রণ জানার জন্য। আমরা আসলে একেবারেই যথার্থ লোক পেয়েছি আজকে আলোচনার জন্য। আমি ডক্টর শিমুলের কাছে একটু যেতে চাই যে শুরুতে যে এবারের যে জাতীয় স্বাস্থ্য সংস্থা কমিশনের যে রিপোর্টটি এসেছে তাতে অর্থায়ন বিভাগটি আলাদাভাবে এসেছে 9 নম্বর সেক্টরে। তো সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা হয়েছে, যে কথাগুলো আমি শুরুতে বললাম। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলো কি মনে হয়েছে যেটি আসলে নতুনভাবে এসেছে আমাদের সংস্কারের জন্য? মূল কথা যদি আমি বলতে চাই, আমাদের ভালো একটা রিপোর্ট হয়েছে যে আমরা যে প্রবলেমগুলো আমরা জানতাম বা কথায় বিভিন্ন জায়গায় আলোচনা হতো, সবার সেমিনারে আলোচনা হতো, এগুলো সবগুলো একটা রিপোর্টে চলে এসছে। আচ্ছা, সেটা হলো ভালো দিক যে আমরা প্রবলেমগুলো এখন আর এটা সুপারফিশিয়াল কিছু না, আমরা এক জায়গায় পেয়েছি একটা রিপোর্টে। এবং এই রিপোর্টটা সরকারি রিপোর্ট, সরকারি ডকুমেন্ট, সুতরাং সরকার অস্বীকার করার সুযোগ নেই যে যেই প্রবলেমগুলো আছে এগুলো অনেকদিন ধরে বলা হচ্ছে, বাট এক জায়গায় চলে আসাটা একটা ডকুমেন্টেড ছিল না, এটা ডকুমেন্টেড হলো। তো সেটা একটা আমি বলবো যে বড় একটা পাওনা আমাদের জন্য। এবং যেই টিমে যারা করেছেন তাদেরকে আমি কংগ্রেচুলেট করছি যে একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট দেওয়ার জন্য। স্বভাবতই আপনার অনেক রিকমেন্ডেশনস আছে, সেটাই থাকার কথা, এবং সেই অনুযায়ী টাকার উৎস কী হবে, কোথায় ব্যয় হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা খুবই প্রাসঙ্গিক এবং এটাই আলটিমেটলি যে জায়গায় আমরা আমাদের যে রিসোর্স ক্রাইসিস বা রিসোর্স পোর কান্ট্রি হিসাবে, ওটা আমাদের একটা বড় ইস্যু। তো মোটা দাগে অনেকগুলো রিকমেন্ডেশন এসছে এবং তারা হচ্ছে, যদি ব্রিফলি বলি, 5টা পিলারে ভাগ করেছে, 5টা স্তম্ভে ভাগ করে এই রিকমেন্ডেশনগুলো দিয়েছেন। সেটা একটু শুনি। সেখানে আছে প্রথমত হলো যে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যে এটা একটা অধিকার। যেমন প্রথমে বলা হয়েছে যে সংবিধানের এটা হচ্ছে সরকারের রাইট বা আমাদের জনগণের রাইট ইজ সার্ভিসটা, বা স্পেসিফিক্যালি প্রাইমারি হেলথ কেয়ার, এইটা সংবিধানে বিধিবদ্ধ করা অথবা এটাকে রাইট হিসেবে এস্টাবলিশ করা, আইনগত একটা ভিত্তি নিশ্চিত করা। তারপরে আছে যে এই তাহলে অর্থায়ন কোত্থেকে আসবে, টাকাটা কোত্থেকে আসবে, এবং এই টাকাগুলো একসাথে করা, বিভিন্ন জায়গা বিভিন্ন সোর্স থেকে এনে এক জায়গায় করা। তারপর হলো এই টাকাগুলো আমরা কোথায় ব্যয় করব, এবং ফাইনালি ম্যানেজমেন্ট কী হবে, এটা যে ব্যয় করব কীভাবে ব্যয় করব অথবা অপচয় কীভাবে রোধ করব, সেই অনুযায়ী 4-5টা স্টেপে ভাগ করা হয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানো, রাইট, ফাইনালি। সো যদি ব্রডলি দেখি যে এটা ভালো অ্যাপ্রোচ, ভেরি গুড অ্যাপ্রোচ। যেই জায়গাটা আমার একটু মনে হয় যে আরেকটু ভালো হওয়ার সুযোগ ছিল, সেটা হলো যে অনেকগুলা রিকমেন্ডেশনস এসেছে এবং অনেকগুলা, প্রতিটা মানে শুধু অর্থায়ন না, অন্যান্য বিষয় যেটা ম্যানেজমেন্ট, গভর্নেন্স, সুশাসন কীভাবে নিশ্চিত করবে,
সবগুলো রিকমেন্ডেশন এসছে, কিন্তু একটা জায়গা আমার কাছে মনে একটু ডিসকানেক্ট আছে আর কি রিপোর্টে। সো ভেরি কম্প্রিহেন্সিভ, বাট দেয়ার সাম ডিসকানেকশনটা মনে হয় আছে। বাট একটা খুব পজিটিভলি যদি বলি, সেটা হলো তারা তো বলে না এগুলোই করতে হবে, দেয়ার ইজ সাম আদার থিংস যেগুলো আমরা করতে পারি, যোগ করতে পারি, প্লাস করতে, মাইনাস করতে পারি। আমার মনে হয় সেই আলোচনাগুলোই সামনে করা এবং একটা টাস্ক ফোর্স যদি করে দেওয়া যায়, তাহলে এটাকে আরও ন্যারো ডাউন করে স্পেসিফিক্যালি কীভাবে ইমপ্লিমেন্ট করব সেই দিকে আমরা আলোকপাত করতে পারবো আর কি। জি, আপনি খুবই একটা সুন্দর ওভারভিউ দিয়েছেন যে আসলে মূল যে জায়গাটি আসলে প্রয়োজন ছিল, এতদিন ধরে সমস্যাগুলো বিভিন্ন স্ক্যাটার্ডভাবে ছড়িয়ে ছিটে ছিল, বিভিন্ন জন বলছে কেউ কোনটা গুরুত্ব এসেছে কোনটা আসেনি, কিন্তু এখন অ্যাটলিস্ট একটা হোয়াইট পেপারে সেটা রিকমেন্ডেশন এসেছে যে না এটি সমস্যা আমাদের এবং এই প্রবলেমগুলোকে আসলে লিপিবদ্ধ করা হয়েছে যে এই প্রবলেমগুলোতে আমরা আছি। ধন্যবাদ ডক্টর শিমুল। আমি প্রফেসর ডক্টর রুমানা হক আপনার কাছে যদি একটু আসি, এই স্বাস্থ্য খাতের অংশ মানে যে সংস্কারের যে অংশটি, বিশেষ করে স্বাস্থ্য অর্থনীতি নিয়ে আপনি অনেক কাজ করেন, গবেষণা করেছেন, যে আপনি এটাকে একটা ওভারভিউ হিসেবে কিভাবে দেখেন যে এই রিপোর্টটি আমাদের জন্য কতখানি সুফল বয়ে আনতে পারে? ধন্যবাদ আবারও যে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর শিমুল যেটি বলছিলেন, আমি সেই কথা সূত্র ধরেই বলবো আসলে যে আমাদের যেই টিমটা ছিলেন এই সংস্কার কমিশনে খুবই দক্ষ একটি দল, এবং তারা বিভিন্ন দিক পর্যালোচনা করে এবং প্রচুর, যেটা আমরা শুনেছি যে তারা অনেকের সাথে কথা বলেছেন, বিভিন্ন ডকুমেন্ট রিভিউ করে তারা একটা কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট দিয়েছেন, এবং এখানে প্রচুর তথ্য প্রমাণ তারা দিয়েছেন। আগের যে বিভিন্ন রিপোর্টগুলো আসছে, বিভিন্ন যে গবেষণাগুলো হয়েছে, সেগুলো দিয়ে তারা যুক্তি তর্ক দিয়ে কিন্তু এই যেই সমস্যাগুলো এবং সেটা সমাধানের উপায়গুলো তারা দেওয়ার চেষ্টা করেছেন। তো এখানে আমার মনে হয় যে ওনারা যেই ডক্টর শিমুল যেটা বলছেন 5টি স্তম্ভের কে ভাগ করে তারা 37টি মতো রিকমেন্ডেশন তারা দিয়েছেন, এবং প্রতিটি রিকমেন্ডেশনই আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তারা যেমন বলেছেন যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আসলে এটাকে অধিকার হিসাবে চিন্তা করে এবং সম্পূর্ণ বিনামূল্যে এটা দেওয়া, যেটা আমরা দীর্ঘদিন ধরে এটাকে বলে আসছি। তো এটাকেই আসলে আমার খুব ভালো লেগেছে যে সংস্কার কমিশনও সেই জায়গাটিতে তারা অর্থায়ন করার কথাও বলেছেন এবং এটাকে জোর দিয়েছেন। আমরা যেমন অনেক সময় বলেছি যে ওষুধ বা আমরা যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার বলি, যেটা একটা বড় অংশ কিন্তু আমাদের ওষুধ কেনায় ব্যয় হয়, এবং সেই ওষুধ কেনার আবার একটা বড় অংশ আমাদের যে অসংক্রামক রোগগুলো আছে সেখানে ওষুধ কেনায় ব্যয় হয়। তো এখানেও কিন্তু ওনারা বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন যে কিভাবে ওষুধের দাম নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে ওষুধ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা হবে, এবং আমাদের আরও যেটা বলেছেন যে কোন কোন ওষুধগুলোতে আসলে কর কমাতে হবে এবং কোনগুলোতে আসলে আবার অল্টারনেট কিছু সোর্সও বলেছেন কিভাবে আসলে কর আহরণ করে স্বাস্থ্য খাতে অর্থায়ন করা যাবে। এই বিষয়গুলো ওনারা কিন্তু বলেছেন। সেই সাথে আরও কিছু বিষয় যেমন বলেছেন যে নারীর স্বাস্থ্যর জন্য একটা তহবিল গঠন করা, স্বাস্থ্যে অর্থায়নের জন্য বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা অন্যান্য বিভিন্ন খাত থেকে কর আদায় করা কিভাবে সম্ভব, বিশেষ করে সিন ট্যাক্স আরোপ করে কিভাবে কর আদায় করা যায়। অর্থাৎ আমি মোটা দাগে যেটা বলতে চাচ্ছি যে ওনারা 5টি স্তম্ভের আন্ডারে কিভাবে অর্থায়ন করা যায়, কিভাবে সে অর্থটা ব্যয় করা যায় সেটা বলেছেন। তবে যেটা আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা 37টা যেই রিকমেন্ডেশন তার প্রত্যেকটার জন্য কিন্তু এটা কিভাবে অর্থের প্রয়োজন, কিন্তু এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেটার একটা প্ল্যান দরকার। এবং এগুলোকে ওনারা যখন 5টি স্তম্ভের আকারে দিয়েছেন, তখন এখানে কিন্তু কোনটা ইমিডিয়েট করতে হবে এবং কোনটা পরে করতে হবে ঠিক সেই নির্দেশনাটা এই চ্যাপ্টারে আমি সেভাবে লক্ষ্য করিনি। এখানেও হয়তো একটা চিন্তা করতে হবে যে কোনটা আগে করা হবে কোনটা পরে করা হবে। আরেকটি বিষয় হলো স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আছে, তো সেটা আমাদেরকে ঠিক করতে হবে। অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা ঠিক করা। আর আরেকটি জায়গা আমার যেটা মনে হয়েছে যে এখানে যেমন বলা হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য ইন্স্যুরেন্সের দিকে যেতে হবে, আবার কর প্রথার কথাও বলা হয়েছে। তো একটা ভিশন যে আসলে আমরা আগামী দিনগুলোতে ইন্স্যুরেন্সের দিকে গেলে এখানে একটা যে প্রস্তাবনা সেখানে পড়ে মনে হয়েছে যে ওনারা ফর্মাল সেক্টরের জন্য ইন্স্যুরেন্স বলেছেন, কিন্তু বাকি যে সেক্টরগুলো আছে ইনফর্মাল সেক্টরে বা দরিদ্র জনগোষ্ঠীকে সেখানে ঠিক কিভাবে যাওয়া হবে আমার মনে হয় সেটার জন্য আরো আলোচনা প্রয়োজন, এবং এটার যে ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নের যে প্ল্যানটা হয়তো সেখানে গিয়ে এই বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে সংক্ষেপে আপনি কিছু ভালো এবং কিছু গ্যাপগুলো আপনি বলেছেন। আমি আরো বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে ডক্টর শিমুল আপনার কাছে একটু আসতে চাই। সামনেই তো জুন মাস চলে আসছে, বাজেটের একটি কাছাকাছি আমরা একেবারে, আমার মনে হয় যে অলরেডি বাজেটের সব কিছুই নির্ধারিত হয়ে গেছে। তারপরেও এবারে যে একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে সূচনাতে মুখবন্ধে
যে রিকমেন্ডেশন বা যেটি ছিল আর কি সারসংক্ষেপের মধ্যে, যে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে, এটি একটি প্রথম তাদের কথা। প্রথমত যে তারা লিখেছেন এই স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে, সেটির সূচনাটা আমি বললাম যে বাজেটে আমরা যে প্রত্যাশা করি জিডিপির যে অংশটুকু অ্যাটলিস্ট জিডিপির 5% করা উচিত, সেখানে আমরা 0.7 থেকে 0.8%-এ আছি। এই জায়গাটাতে আসলে আমরা প্রতি বছর আলোচনা আসি, বাজেটের আগে বাজেটের পরে আমরা অনেক হতাশা ব্যক্ত করি, অনেক আশা করি, সামনেও বাজেট আসছে। আপনার কি মনে হয় যে এবারের রিকমেন্ডেশনটি তার উপর কোনো প্রভাব ফেলতে পারে? মানে হলে ভালো হতো, বাট যেটা বাস্তবতা হলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে বাজেটের জিনিসগুলা অলমোস্ট ফাইনাল হয়ে যায়, তারপর কিছু মাইনর কারেকশন এডিট এগুলা করে। সো যেহেতু আমরা মে মাসের রিপোর্টটা বা আর্লি 30 এপ্রিলের শেষে দিকে বলে দেওয়া হয়েছে, তো আমরা যেহেতু এটা মানে মে মাসে পেয়েছি, ইটস এ বিরাট ডকুমেন্ট, এটা পড়ার বিষয় আছে, বোঝার বিষয় আছে, সব কিছু মিলে আমি অন্ততপক্ষে আমি আশা করছি না, মানে দেখছি না, আমি বলবো যে আশা করছি না যে এটা বাজেটে খুব বেশি রিফ্লেক্টেড হবে। হলে ভালো হতো, সেটা হলো কথা। কিন্তু সময় যেহেতু নাই, সব কিছু বাস্তবতায় হয়তো সম্ভাবনাটা কম। যে জায়গাগুলো একটু আলোচনা হওয়া দরকার, ধরেন 5% নাম্বারটাতে আমরা অনেক সময় বলি সেটা WHO রিকমেন্ডেশন, কিন্তু আপনাকে যদি একটা তথ্য দেয়, বিশ্বের সবচেয়ে বেশি পার ক্যাপিটা জিডিপির যদি কোন সবচেয়ে বেশি খরচ করেছে ইউএসএ, অলমোস্ট 18 to 20% জিডিপি, কিন্তু ওদের হেলথের ইন্ডিকেটর ওয়ার্ল্ডের সব ডেভেলপ কান্ট্রি থেকে খারাপ। সুতরাং ব্যয় বেশি করলেই যে ভালো হবে এটা কোনো যৌক্তিকতা নাই। 5%-ই হতে হবে তা না। আমরা যদি মনে করি যে 1%-এ আমরা যেটা অ্যাচিভ করেছি বাংলাদেশ, অনেক দেশ কিন্তু পারে নাই, তো সেই সেন্সে আমাদের 5% হতে হবে তা না। এটা যদি আমরা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারি, আমাদের প্রবলেমগুলো কি সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করে সেগুলো সলভ করার জন্য আমাদের কি দরকার, দক্ষ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা একটা বড় বিষয়। কারণ আপনি যদি দেখেন এখানে যেটা আপাও বলেছেন যে আমরা কি ট্যাক্স ফাইন্যান্সিংয়ে যাব নাকি ইন্স্যুরেন্সে যাব, কোন মেকানিজমে যাব, এটা তো একটা লং টার্ম বিষয়, একটা ফিলোসফিক্যাল বিষয়, পলিসি বিষয়। রিফর্ম কিন্তু আসলে আমরা যারা এই স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি, আমাদের কিন্তু একটা আইডিয়া ছিল যে রিফর্মে এরকম কিছু ইন্টারেস্টিং কিছু থাকবে, যেটা বিগ শিফট, যেটা আমি বলি ট্রান্সফরমেশন, আমরা একটা রিফর্ম বলতে সেটা মিন করেছিলাম, সেটা অন্ততপক্ষে রিপোর্টে নাই। সেটা হচ্ছে যে বর্তমান কিছু প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, এটা অ্যাড করা, এটা মাইনাস করা, এইভাবে আছে। বাট এগুলোর মধ্যেও বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। এটা আছে। আমি আপনার কাছে বিষয়টা নিয়ে আসবো, তার আগে আমি প্রফেসর ডক্টর রুমানা হক আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি উদাহরণ ভুটানের কথা বলতে পারেন, নেপালের কথা বলতে পারেন, আমি একেবারেই অর্থনৈতিক দিক থেকে আমাদের থেকে হয়তো কাজ সক্ষমতার নিচের দিকে আছে তাদের কথাই বললাম, তারা যদি তাদের বাজেটে অথবা জিডিপিতে স্বাস্থ্য ব্যয়ের পরিমাণটা বাড়াতে পারে, তাহলে আমরা কেন পারছি না? মানে আমাদের এই বাধাটা কোথায়, চ্যালেঞ্জটি কোথায় মনে করেন আপনি? আমার কাছে এটা মনে হয় যে না, রাজনৈতিক সদিচ্ছা, যে এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার যে হ্যাঁ আমি স্বাস্থ্য খাতে এই পরিমাণ বরাদ্দ করব এবং এটাকে আমি একটা ব্যয় না ধরে এটাকে আমি বিনিয়োগ হিসাবে চিন্তা করব, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, এই খাতগুলোতে। কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের দেশে যেগুলো খুব ভিজিবল, যেগুলোকে আমরা মনে করি যে মেগা প্রজেক্ট, এগুলোর প্রতি একটা আগ্রহ থাকে এবং বড় বড়, আমি সেগুলোকে বলছি না যেগুলোর প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু হাসপাতাল নির্মাণের প্রতি যেই পরিমাণ আগ্রহ থাকে, জনগণকে আসলে সঠিক সেবা দেওয়াটা, গুণগত মানসম্পন্ন সেবা দেওয়া, এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেরকম আগ্রহ নাই। তো সুতরাং আমাদের ওই বড় বড় ইমারত তৈরি করা বা এই দিকে বেশি, আমাদের মেগা প্রজেক্টের দিকে বেশি আগ্রহ, যেগুলো হয়তো ভিজিবল দেখা যায় যে হ্যাঁ উন্নতি, কিন্তু স্বাস্থ্যটা তো একটা বিনিয়োগ, এটার ফলাফল আমি একদিনে 2 দিনে দেখতে পারবো না। এই জন্য হয়তো এখানে আগ্রহটা অনেক ক্ষেত্রে কম থাকে। তাই মনে করি যে প্রথম যেটা দরকার, পলিটিক্যাল একটা কমিটমেন্ট দরকার যে না এটা একটা বিনিয়োগ, এখানে আমাকে বিনিয়োগ করতে হবে। আরেকটি হচ্ছে একটা, সবসময় আমরা একটা অজুহাত দেখি যে স্বাস্থ্য খাতে তো ব্যয় অর্থায়ন করা হয় কিন্তু সেটা তারা তো খরচ করতে পারে না, এই জন্য পরের বছর আরেকটু কম বরাদ্দ দেওয়া হয়। তো এখন খরচ কেন করা যাচ্ছে না, সেই সমস্যাগুলো তো আমরা জানি। সেই সমস্যা যেহেতু চিহ্নিত সমস্যা, সেগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো সেটা চিন্তা করে এভাবেই আসলে কিন্তু বরাদ্দ দেওয়া উচিত, বা সেভাবে ওভারকাম করে যেন বেশি আমরা খরচ করতে পারি,
অবশ্যই গুণগত মান খরচ মানে শুধুমাত্র আমি ইচ্ছা মতো কিছু খরচ করব সেটা আমি বলছি না, সেটা এফিশিয়েন্টলি যেন সেটা আমরা ব্যবহার করতে পারি সেটা নিশ্চিত করা। আরেকটি হচ্ছে আমাদের যেভাবে বাজেটটাকে আমরা অ্যালোকেট করি সেটা হলো যে আমরা একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালে কতজন ডাক্তার নার্স আছে, কয়েকটা বেড আছে, সেই অনুযায়ী আমরা বরাদ্দ দিই। এটা কিন্তু স্বাস্থ্যে না, আপনি যদি শিক্ষায় দেখেন সেখানেও কিন্তু একটা জেলা স্কুল আছে, একটা জেলা হাসপাতাল আছে, কিন্তু আমরা কি চিন্তা করেছি যে সেই এলাকাটায়, সেই ক্যাচমেন্ট এরিয়ায় আসলে আমার কতজন লোক আছে, তাদের স্বাস্থ্যের কি চাহিদা আছে, সেই প্রয়োজনটা কিন্তু আমরা চিন্তা করি না। সুতরাং সেই এলাকার আসলে সার্বিক চাহিদা নিরূপণ করে, প্রয়োজন নিরূপণ করে আমাদেরকে বাজেট বরাদ্দ করতে হবে। এই জায়গাটা আমি আপনার কাছে আরো বিস্তারিত আসবো, তবে তার আগে আমি ডক্টর শিমুল আপনার কাছে আসতে চাই। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে ব্যক্তি পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ব্যাপারে ওনারা খুব স্ট্রং রিকমেন্ডেশন করেছেন। আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কারণে অনেকেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এবং সেটা আমরা বুঝতেও পারছি না। যদি কেউ সরকারি সেবাটিও গ্রহণ করে, সেখানে দেখা যাচ্ছে যে একেবারে সরকারি হিসেবেই তাকে 72% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আর যদি আমরা বাহ্যিক হিসাব করি তাহলে অ্যারাউন্ড 78 থেকে 80%-এর উপরে তাকে ব্যয় করতে হয়। এই জিনিসটি দীর্ঘদিন ধরে চলে আসছে। এটির আসলে কারণটি কি? মানে কেন আসলে এত আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা ব্যক্তি পর্যায়ের ব্যয়টি এত বেশি সরকারি সেবা গ্রহণ করার পরেও? সরকারি সেবা তো আপনি যদি প্রপোর্শন দেখেন, মানে অনুপাতে কিন্তু কমে আসছে। আগে টোটাল যে মানে স্বাস্থ্য ব্যয় ছিল, সরকারের অবদান বিশেষ করে ডোনার ফান্ডিং এগুলো সহ ধরলে এটা একটা বড় অ্যামাউন্ট ছিল, সেটা আস্তে আস্তে কমে আসছে। কারণ সরকার তো প্রপোর্শনাটলি কমে আসে, অ্যাবসলিউট অ্যামাউন্টে, অর্থাৎ টাকার অঙ্কে দেখলে বেশি হচ্ছে, কিন্তু শতকরা হিসাব করলে কিন্তু আগের চেয়ে কমে আসছে আমাদের দিন দিন অলমোস্ট। তো সেইটার কারণে যেহেতু এই টাকাটা সরকার মানে ট্যাক্স ফাইন্যান্সিং দেখে হয়, যেভাবে হয় সেটা হচ্ছে না, প্লাস আমাদের কোনো প্রিপেমেন্ট মেকানিজম নাই, যেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে হয়। আমরা অল্প অল্প করে দিব, সবাই মিলে দিব, যখন যে অসুস্থ হবে সে ওখান থেকে কাভারেজটা পাবে। সেটাই তো ইন্স্যুরেন্সের আইডিয়া। তো সেইটা তো আমাদের প্রিপেমেন্ট মেকানিজমটা তো স্ট্রং না। তো দুইটা কারণে, একটা হলো সরকার নিজে বরাদ্দ কমাচ্ছে, আবার মানুষের কিন্তু আয় বাড়ছে। মানুষের আয় বাড়ার কারণে যেটা হচ্ছে, মানুষ এখন কোয়ালিটি অফ হেলথ কেয়ারের প্রতি মনোযোগটা বেশি। সে কিন্তু দেখা যাচ্ছে সরকারি হসপিটাল, আপনি জানেন বিশেষ করে শহর এলাকা বাদ দিলে গ্রাম এলাকায় যে কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স এবং তার নিচে যেগুলো আছে, এটা কিন্তু আন্ডার ইউটিলাইজড এখনও। তো সেই লোকটা আবার ফার্মেসিতে যাচ্ছে। তো ফার্মেসিতে যে লোকটা আছে তার থেকে কিন্তু অ্যাটলিস্ট যে ইউনিয়ন সাব সেন্টার তার চেয়ে তো অবশ্যই অনেক ভালো বা ট্রেন্ড, কিন্তু সেখানেও যাচ্ছে না। তো ম্যানেজমেন্ট ইস্যুজ আছে, অনেকগুলা বিষয় একসাথে মিলে আমাদের আসলে এই আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচারটা বেড়েই চলছে। এবং সরকারের যে বলি, সরকারের শুধু এখানে কিছু মানে একা করলে হবে না, পলিসিগত কিছু বিষয় আছে, মানে সরকার ব্যয় এনাফ না, কিছু পলিসিগত বিষয় আছে। একটা হলো প্রিপেমেন্ট, আপনার মেকানিজমে যেতেই হবে। প্রিপেমেন্ট মানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স তা না। আমি যদি ট্যাক্স ফাইন্যান্স করি, সরকার যদি আমার রিস্কটা নেয়, সরকার নিজে ফাইন্যান্স করে, এটাও কিন্তু এক ধরনের মেকানিজম, যাতে আমার উপরে বার্ডেনটা কম পড়ে। সেটা আমরা ঠিকমতো করতে পারিনি, এবং যে কারণেই আমাদের এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা বেড়েই চলছে আর কি, মানে ওভারঅল প্রধান কারণ। আমি ডক্টর রুমান আপনার কাছে যেটি আসলে যেটি আপনি একটি প্রিয় একটি বিষয়, যেটি হচ্ছে যে ইনপুট ভিত্তিক বাজেট প্রক্রিয়া, যেটি আসলে আমরা অভ্যস্ত, সেখান থেকে চাহিদা ভিত্তিক এবং আমরা বলছি ফলাফল নির্ভর বাজেটিং এবং কৌশলগত আমরা ক্রয় ব্যবস্থা চালু করার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। এই জায়গাটিতে আসলে আমরা কেন পিছিয়ে আছি? মানে আমাদের এই চোখের দৃষ্টি সীমা কেন এত ঝাপসা হয়ে থাকে যে না, যে কয়টি বেড আছে তার বিনিময়ে, অথচ সেই প্রত্যেকটা বেডে কিন্তু 2 থেকে 3 গুণ পেশেন্ট ভর্তি থাকে। একটি খাবার 2-3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার মতোই তো অবস্থা হচ্ছে, যেখানে বাজেট হয়তো বা একটা হসপিটালের বাজেট ক্যাপাসিটি 1000 বেড, সেখানে রোগী ভর্তি থাকছে 3 থেকে 4000। তো বাজেট কিন্তু সেখানে বাড়ছে না। এই জায়গাটি একেবারে চোখের সামনে, কিন্তু তারপরে আমরা অনেক সময় দেখতে পাই না। এর পেছনের কারণটি কি বলবেন? এবং কৌশলগত ক্রয় ব্যবস্থা বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আবারও। আমাদের এটা যে উদ্যোগ নেওয়া হয়নি তা না, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট যেটা আছেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি অংশ, তারা কিন্তু অনেকদিন ধরে এটা চেষ্টা করছেন, এবং 2001 সালে তাদের একটা রিপোর্ট বের হয়েছিল যে কিভাবে এই ধরনের ফাইন্যান্সিং করা যায় এবং একটা এলাকা ভিত্তিক কিভাবে বাজেট বরাদ্দ দেওয়া যায়। এবং আমরা কিন্তু এর আগে শুনেছিও যে টাঙ্গাইলকে একটা পাইলট ধরে সেখানে একটা জেলা বাজেট করা হবে। তো বিষয় হচ্ছে যে এই বিষয়টার জন্য তো আসলে দক্ষতা প্রয়োজন এবং একটা
একটা ফর্মুলা আছে হয়তো, যেটা স্বাস্থ্য অর্থ ইউনিটি তারা এটা নিয়ে অনেকদিন কাজ করেছেন, সেই ফর্মুলাটাকে ব্যবহার করে, অর্থাৎ একটা এলাকায় কি পরিমাণ জনসংখ্যা আছে, পুরুষ মহিলার সংখ্যা কত, কিভাবে সেবাটা ব্যবহার করা হয়, সার্ভিস ইউটিলাইজেশন, এবং সেই এলাকায় কোনো মানুষের স্বাস্থ্যের বিশেষ কোনো চাহিদা আছে কিনা, এরকম বেশ কয়েকটি ইন্ডিকেটর দেখে একটা ফর্মুলা দিয়ে এটা করা হয়, বাজেট বরাদ্দটা নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের যেটা এখন করা হচ্ছে যে এটার তো দক্ষতা তৈরি করতে হবে, এবং এটা এক ধরনের একটা চাহিদা তৈরি করতে, হ্যাঁ আমরা এভাবেই বরাদ্দটা চাই, সেটা না চেয়ে আবারও আমি সেই একই কথা বলছি যে যেইভাবে হয়ে আসছে সেটাই আমাদের কমফোর্ট জোন। এটাকে যে মানে পরিবর্তন করতে হলে যেই ধরনের আসলে মোটিভেশন দরকার, যে দক্ষতা দরকার, যে আলোচনা দরকার, এটা হয়তো আমাদের হয়নি। সুতরাং যদি এখানে আমাদের সদিচ্ছা থাকে হয়তো আমরা একসময় ওখানে যেতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের একটা আশঙ্কা থাকে যে আচ্ছা এই ধরনের ইন্ডিকেটর দিয়ে যদি আমি বাজেট বরাদ্দ করি তাহলে আমার এলাকায় হয়তো আগের বছরের তুলনায় আমি একটু কম বরাদ্দ পাবো। বিষয়টা তা না, আমরা সবসময় বলেছি যে আগের বছর যা পাচ্ছেন অন্তত সেটা করে এই বছর যে এডিশনাল যে বাজেটটা অন্তত সেটা যদি এই আপনি যে বিষয়গুলো বললেন যে কি পরিমাণ অর্থায়ন দরকার সেইভাবে যদি চিন্তা করা হয়, শুধু এডিশনাল বাজেটটাকে এই ফর্মুলা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে হয়তো অন্তত গ্যারান্টি থাকবে যে আমি আগের বছরে যা বাজেট পেয়েছি সেটা পাবো, যেটা এডিশনাল হবে সেটা হয়তো কিছু কম বেশি হবে প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী। কিন্তু এটা অনেকদিন আলোচনা হলে এটা করা হয়নি। তো আপনার প্রশ্নের উত্তরে আমার মনে হয় যে এখানে কমিটমেন্টের অভাব আছে, এখানে দক্ষতারও অভাব আছে, আমরা হয়তো এখনো বুঝতে পারছি না যেটা করলে আমাদের সুফল কী হবে বা কেন প্রয়োজন। তবে একটু যোগ করতে চাই যে অন্তত কিছুটা উন্নতি আমি এটা না বললেই না, যে এখন অন্তত একটা হাসপাতালে উপজেলা এবং জেলা পর্যায়ে কি পরিমাণ রোগী আসেন অন্তত সেইটা তারা বিবেচনা করে ওই অনুযায়ী অন্তত তারা বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে প্রসঙ্গটা এবং যেটা সংসদ কমিশনের রিপোর্ট আসে শুধু ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রটা যে ব্যবহার করা হয় সেটা না, বরং ওই এলাকার যে আরো চাহিদা সেটাও নিরূপণ করা। আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশটা, যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক পারচেজিং বা কৌশলগতভাবে ক্রয় করা, এটাও দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে সরকার যদি সেবাটা নিজে না দিতে পারে তাহলে এটা কি বাইরের কারো কাছ থেকে কোনো বেসরকারি কোনো সংস্থা, সেটা এনজিও হতে পারে বা যেটা প্রাইভেট সেক্টর থেকে, এটা কি কিনে তারা সেই সেবাটা দিতে পারে কিনা। এটা কিন্তু এখনো কিছু কিছু আছে, যেমন আমাদের যেই আপনার ডায়েটটা যেই ক্যান্টিন চালু করা আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা কন্ট্রাক্ট আউট করা আছে, বা অনেক হাসপাতালে আপনি দেখবেন যে ফার্মাসিটা জেলা হাসপাতালে এটাও কিন্তু কন্ট্রাক্ট আউট করার উদাহরণ আছে, বা আমাদের ক্লিনিং যেই পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও করা যায়। তো সেরকম যে নাই তা না, কিন্তু এটাকে আরও বড়োভাবে করা যায় কিনা সেই প্রসঙ্গটা। কিন্তু এখন স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের এই ধারণাটা সম্পর্কে কিন্তু আমরা এখনও মানে আলোচনা হচ্ছে, কিন্তু সবার মধ্যে কিন্তু সেটা সুপরিচিত না আমরা, এবং এটাকে কিভাবে আসলে প্রয়োগ করা যাবে এই প্রায়োগিক দিক থেকে কিন্তু দক্ষতার অভাব আছে। তো এবং এখানে কিছু আইনেরও সংশোধন প্রয়োজন, কারণ আমাদের এখন সার্ভিস যদি কিনতে হয় সরকারের তাহলে কিন্তু তারা কোনো এনজিও থেকে কিনতে পারবে না, শুধু প্রাইভেট সেক্টর থেকে কিনতে হবে। এবং এখানে আমাদের স্ট্র্যাটেজিক পারচেজিং যেটা আমরা বলছি সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের কিন্তু একদম টেন্ডারিং থেকে শুরু করে নেগোসিয়েশন এই সবগুলো ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন, মনিটরিং, সুপারভিশন। আমরা জানি যে কিডনি ডায়ালিসিসের একটা এরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রয়েছে, যেখানে কিন্তু সরকার একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবাটা কিনছে এবং সেভাবে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কিনেছে। এখানে যে এক্সপেরিয়েন্সটা আছে সেগুলো থেকে আমরা দেখতে পারি এটা কিভাবে কাজ করছে, এবং আমার মনে হয় কিছু আইনের সংশোধন প্রয়োজন এবং দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। একেবারেই ঠিক বলেছেন। আমরা আরও এই বিষয়ে বিশদ আলোচনা আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে স্বাস্থ্য খাতের সংস্কার, অর্থায়নের উৎস এবং ব্যয় পর্যালোচনা নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়, বিশেষ করে স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থায়নের উৎস এবং ব্যয় পর্যালোচনা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর রুমানা হক এবং ডক্টর শিমুল। আমি দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শিমুল আপনার কাছে একটু ফিরে আসি। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি আমাদেরকে গ্রাস করেছে, এবং স্বাস্থ্য সেক্টরও এর বাইরে নয়, এবং এর উন্নতির বাধার পেছনে এটি বড় একটি অন্তরায়।
এই বিষয়ে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনে কোনো উল্লেখযোগ্য কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, এটিকে আরও কিছু কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, এই যে ক্রয় এবং বিক্রয় সবগুলো বিষয়গুলোকে আরও কিভাবে সহজ করা যায়, সে বিষয়টি আপনার নজরে এসেছে কিনা? রিপোর্টে অ্যাটলিস্ট যেটা স্বীকার করে নিয়েছে যে সমস্যাটা আছে সেটা ভালো দিক। কিছু রিকমেন্ডেশনসও আছে। একটা হলো যে দুর্নীতি তো মূলত কেনাকাটা হয়, আমাদের যে দুর্নীতিগুলো তো মূলত ক্রয় সংক্রান্ত, সেজন্য ইজিপিটাকে বাধ্যতামূলক করে। ইজিপি তো এখনও আছে কিন্তু বাধ্যতামূলক না, অপশনালের মতো আর কি, চাইলে ওই লোকাল প্রশাসন চেঞ্জ করতে পারে। আমাদের আরও কিছু বিষয় আছে যেটা ধরেন এখানে মানে স্বাস্থ্য খাতের যারা জড়িত তার বাড়ি কিন্তু অডিট ডিপার্টমেন্ট আছে, অডিট আপত্তি থাকে, এই যে কারণেই আমাদের অনেক সময় কিন্তু খরচ হয় না। কারণ আমাদের যারা হেলথের ম্যানেজার আছেন তারা এই ফাইন্যান্সিং বা হয়তো অডিটিং এই নলেজটা নাই, তার ওনার সে কারণে তারা যখন ব্যয় করে চিন্তা করে যে এটা আমি করতে পারবো কিনা। তো একদিকে হচ্ছে আপনি যারা সৎ অথবা যারা স্কিলে কিছু গ্যাপ আছে তারা খরচ করতে ভয় পাচ্ছে, অন্যদিকে যেগুলো অপ্রয়োজনীয় প্রচুর খরচ হচ্ছে যেগুলো ইকুইপমেন্টের ক্ষেত্রে মূলত হয়, তো ওই জায়গাগুলোতে মানে ফোকাস করেছে। আমি বলবো না একদমই টাচ করে নাই, কিন্তু একদম স্পেসিফিক রিকমেন্ডেশন যে এই জিনিসগুলো করতে পারলে আমাদের দুর্নীতি বা ক্রয় সংক্রান্ত দুর্নীতি অথবা স্বাস্থ্যখাতের দুর্নীতি কমতো, সেইটা আমি ক্লিয়ারলি দেখি নাই। কারণ এই দুর্নীতি, স্বাস্থ্যখাতের দুর্নীতিটা অন্যদের সাথে অনেক কিছু মিল আছে আবার কিছু আলাদা। মিলটা হলো যেমন ধরেন অন্য সেক্টরে দুর্নীতি যেভাবে করে এখানে একইভাবে করে, কিন্তু অসুবিধা হলো যে এখানে বিষয়গুলো একটু ডিফারেন্ট। ধরেন আপনি একটা যন্ত্রের দাম কত এটা কিন্তু আমরা জানি না, কিন্তু একটা বালিশের দাম কত এটা কিন্তু জনগণ জানে। কেন বালিশ কাণ্ড নিয়ে এত হইচই হলো? কারণ হচ্ছে মানুষ জানে যে একটা বালিশের দাম, একটা পর্দার দাম কত হতে পারে, কিন্তু একটা মেশিনের দাম, মেডিকেল ইকুইপমেন্টের দাম কত হতে কেউ কিন্তু জানে না, মানে সাধারণ জনগণ জানে না, আমি বলতে চাচ্ছি। তো এইটাকে ট্রান্সপারেন্ট করা, একদম ক্রিস্টাল ক্লিয়ার করা, আমি যেন ওয়েবসাইটে গেলেই দেখতে পারি ওখানে কি কি ইকুইপমেন্ট আছে, কোন মডেল, কত সালের মডেল, কোন কোম্পানি, কত দাম, আমি অনলাইনে সার্চ করতে পারবো। তো এই ট্রান্সপারেন্সি আপনি যত করবেন পাবলিক এক্সপেন্ডিচারের, পাবলিক যে কোনো জায়গায় যত বেশি ট্রান্সপারেন্ট করবেন, আপনি কিন্তু দুর্নীতি অটোমেটিকই কমে আসবে। কারণ তখন কেউ না কেউ, আমি জানি না কিন্তু আপনি তো জানেন, আপনি তো মেডিকেলের লোক, আপনি হয়তো জানেন এটার দাম কত হতে পারে, আপনি কিন্তু বলে দেবেন যে এই দামটা যেভাবে ধরা হয়েছে, যে খরচ করা হয়েছে সেটা ঠিক না। তো আমার মনে হয় যে এই ফোকাসটা একদম বাধ্যতামূলক করা, এভরি পারচেজ একদম ট্রান্সপারেন্ট থাকতে হবে, সবার জন্য অ্যাক্সেস থাকে যে কোনো সময়। এটা আমরা করতে পারলে অনেকাংশে দুর্নীতি শুধু স্বাস্থ্য খাতে না অন্য খাতে কমে আসবে অনেকাংশে। প্রফেসর রুমানা, আমি যেটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে একটি আসলে আমি বলবো যে ভুল ধারণা বা বদনাম যেটি বলেন না কেন, যে স্বাস্থ্য খাতে, উন্নয়ন খাতে যেটা বরাদ্দটি দেওয়া হয় সেটি তারা ব্যবহার করতে পারেন না। আমরা যদি পরিসংখ্যানে দেখি যে বিগত বছরগুলোতে প্রায় 69% মাত্র ইউটিলাইজেশন হয়েছে ক্যাপাসিটির, বাকিগুলো ফেরত গিয়েছে, মানে বছর শেষে বাজেট অ্যালোকেশনের। এই জায়গাটিকে অনেক সময় বিপরীত ধর্মী একটি চিত্র হিসেবে দেখা হয় যে আমরা বাজেট বাড়াবো কেন, ওনারা তো ব্যয় করতে পারছেন না, অথবা যারা ওখানে কাজ করছেন তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, সমাধান কি? এটার তো প্রথমে যেটা আমি বলছিলাম যে কারণগুলো আমাদের জানা, এবং কারণগুলোকে মোটা দাগে আমি দুই ভাগে বলি। একটা হলো যে আমাদের যে সিস্টেমটা আছে এটা সিস্টেমেরই সমস্যা, সেটা শুধু স্বাস্থ্য না, যে কোনো মন্ত্রণালয়ে হয়তো এটা হয়। আর আরেকটি আপনি যেটা বলেছেন দক্ষতার অভাব। তো এখন সিস্টেমের যে সমস্যাগুলো আছে, যেমন আপনার এই যে অ্যাপ্রুভাল প্রসেসটা, এটা বেশ অনেক সময় বিলম্বিত হয়, বা একটা ধরেন যেই উপজেলা পর্যায়ে একটা কোনো কিছু কেনাকাটার জন্য তাকে একদম সেন্ট্রাল লেভেল থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, এটা নিতে দেরি হয়ে যায়, তখন কিন্তু তার দেখা গেল আর কেনাকাটা করা হচ্ছে না। বা আমাদের কেনাকাটার যে দীর্ঘসূত্রিতা, 12 মাসের আমাদের বাজেট হয়, কিন্তু একটা কিনতে গেলে দেখা যাচ্ছে 18 মাস হয়ে যাচ্ছে, তখন এই টাকাটা খরচ হয় না। কিছু কিছু ইকোনমিক কোডে ধরেন ফার্নিচার কেনা হবে, সেটার কিন্তু স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয় যে এই ভালো মানের ফার্নিচার কিনতে হবে, কিন্তু বরাদ্দ থাকে অল্প, তখন দেখা যাচ্ছে আপনি এটা কিনতে পারলেন না, কারণ আপনি তো যেই স্পেসিফিকেশন সেটা মিট হচ্ছে না, তখন হচ্ছে কি পুরো বাজেটটাই আপনার অব্যবহৃত থেকে যাচ্ছে। আমাদের যেমন অনেকগুলো পোস্ট ভ্যাকেন্ট থাকে, আপনি ধরে নিচ্ছেন যে আমি রিক্রুট করে ফেলবো, কিন্তু আপনি বাজেটটা সেভাবে অ্যালোকেট করলেন, আপনার রিক্রুটমেন্ট করতে পারলে না ওই দীর্ঘসূত্রিতার কারণে। তো এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের আমরা ওভারকাম করতে পারছি না, সিস্টেমগুলো একইভাবে চলছে বছরের পর বছর, এবং আমরা বাজেটও আমরা হয়তো হারাচ্ছি বা ব্যবহার করতে পারছি না সঠিকভাবে। আরেকটা হচ্ছে দক্ষতার অভাব, যে আমরা তো জানি এগুলো হবে, তাহলে আমি আগে কেন কাজটা করছি না? আমি যদি বছরের শুরুতেই আমার কি পরিমাণ ওষুধ লাগবে সেই
আমার যে চাহিদাপত্রটা আমি আগে একটু পাঠিয়ে দিই সেন্ট্রাল লেভেলে, তাহলে কিন্তু আমার হয়তো একটু সময় বাঁচে, বা আমি কিভাবে খরচটা করতে পারবো, কিভাবে আমি অডিটটাকে ফেস করতে পারবো, এই দক্ষতাগুলো যদি থাকতো অর্থাৎ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, তাহলে হয়তো এই যেটা বরাদ্দ আছে সেটাকে আমরা আরও এফিসিয়েন্টলি আমরা ব্যবহার করতে পারতাম। তো এই জন্য এই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে তো অনেক ট্রেনিং দেওয়া হয়েছে আমরা যেটা শুনেছি। তো এখন তাহলে ট্রেনিংটা কি আসলে সঠিক ছিল না, বা সেখানে আরও কিভাবে এই ট্রেনিংটাকে ভালো করা যায়, আরও প্রায়োগিক করা যায়, যে হ্যান্ডস অন ট্রেনিং যেটা আমরা বলি, যে হ্যাঁ তাহলে সেই ট্রেনিংটাকে আর একটু রিভিউ করা এবং আবার হয়তো রিফ্রেশার ট্রেনিং দেওয়া, সেটা একটা করা যেতে পারে। এবং ট্রেনিং যেটা দেওয়া হচ্ছে সেটার মূল্যায়ন করা, আসলে এটা কি সঠিক লোককে সঠিক সময় ট্রেনিংটা দেওয়া হচ্ছে কিনা, সঠিক সময় এটা হ্যাঁ সঠিক লোককে, তো সেটা আমাদের কিন্তু যাচাই করে এই ট্রেনিং দেওয়াটা। আর সিস্টেমের যে সমস্যাগুলো এগুলোকে আসলে কিভাবে জটিলতা একটু কমানো যায়, একই জিনিস আসলে যেটা আমরা বলি যে কোথায় অটোনমাস করা যায়, একটু ডিসেন্ট্রালাইজ করা যায়, তো এই বিষয়গুলোকে আসলে আরও চিন্তা করতে হবে। যে এবং এই লোকাল লেভেলে তাদের যে বাজেট খরচ করার যে তাদের এখন যে লিমিটটা আছে সেটাকে আরও রিভিউ করে তাদেরকে আর একটু বেশি ক্ষমতা করা দেওয়া যায় কিনা। তো সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরা মনে করি যে ডিসেন্ট্রালাইজ কিছুটা করলে হয়তো এটার কিছু সুফল আমরা পেতে পারি। ডক্টর শিমুল, একটি কথা আমরা বলেছি যে অনেক সময় সিনট্যাক্সের কথা বলেছি, যে দেখা হলো সিগারেটের উপরে কর যেটি বসানো প্রয়োজন বা অতিরিক্ত কর, অথবা যেগুলো স্বাস্থ্য বিরোধী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে দিয়ে সেটিকে স্বাস্থ্য খাতে ব্যবহার করা, সেটির কিন্তু যথাযথ প্রয়োগ হচ্ছে না। আমরা গত অনেকবারই দেখেছি, বাজেটে দেখেছি। এই বিষয়ে আসলে এই যে মানে কর বিষয়ক কোনো মতামত কি এখানে প্রতিফলিত হয়েছে কিনা? হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি বলেছে, যেমন ধরেন হচ্ছে যে স্টেবল অথবা কন্টিনিউয়াস টেকসই অর্থায়নের জন্য অল্টারনেটিভ সোর্স খোঁজা, তার মধ্যে তামাক অথবা যেগুলো সুগার বেভারেজ অথবা যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেখানে ট্যাক্স বাড়ানো এবং সেটাকে ইয়ারমার্ক করে স্বাস্থ্যের জন্য ব্যয় করার একটা প্রস্তাব আছে। কিন্তু আমাদের কিন্তু অলরেডি হেলথ ডেভেলপমেন্ট সার্চার একটা আছে 1%, যেটা এখনো ঠিকমতো ব্যয় করতে পারছে না। কারণ এই যে আমলাতান্ত্রিক জটিলতা, যে এইটা নিয়মটা কে করবে, কার দায়িত্ব, কিভাবে দেবে, এই জিনিসগুলো আমাদের এখন নেক্সট স্টেপ হওয়া উচিত। যে সাজেশন আসছে ভালো, এখানে কিছু আমরা প্লাস মাইনাস করতে পারি। প্রথমত হচ্ছে প্রায়োরিটাইজ করা, এবং এটা আমরা কীভাবে করবো বাস্তবায়ন, এবং করতে গেলে আমাদের কী বাধাটা আসবে সেই জিনিসটা খুবই দরকার। কারণ আপনার রিকমেন্ডেশন ভালো, আমি ওটা মজা করে বলি যে এই রিফর্ম কমিশনের রিপোর্টটা পদ্য হয়েছে, কবিতা হয়েছে, খুবই সুন্দর, বাট আমরা এখন গদ্যে আসতে হবে। জাস্ট লাইক এখানে প্রতিটা স্টেপ আমরা কীভাবে করবো, ওই জায়গাটা আমাদের খুব দরকার। আমার মনে হয় নেক্সট স্টেপ শুড বি আমাদের এই ওই ফোকাস করা। একটা টাস্ক ফোর্সের কথা বলেছেন, আমরা প্রথমে নোটিস করেছি। ডক্টর মানা, আমরা এই যে অর্থায়নের যে উৎসগুলো রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে, বিশেষ করে একটা ট্যাক্স, এটিগুলো আমাদের প্রধান উৎসই তো সেটি থেকে আসে। এছাড়াও বিভিন্ন রকমের এনজিও বা বিদেশি যে সাহায্য বা এইড, এগুলোকে সমন্বয় করার জন্য আসলে কোনো ধরনের একটি সমাধান কি রয়েছে কিনা, মানে একটা সেন্ট্রাল একটা ইউনিট, এবং সেটি যে ব্যয় করবে সেই ব্যয়ের জায়গাটিকে আসলে সমন্বয় করা কতখানি প্রয়োজন মনে করছেন আপনি? খুবই প্রয়োজন, কারণ স্বাস্থ্যকে যদি আমরা শুধু স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মনে করি তাহলে তো অবশ্যই আমরা একটা ভুল করছি। কারণ এখানে আমাদের সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টের একটা বড় দায়িত্ব আছে, এবং আমাদের নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা ওনারাই তো অর্থায়ন করে থাকেন। এবং আমরা জানি যে 2022 সালের আগে কিন্তু এই সিটি কর্পোরেশন বলেন, আমাদের লোকাল গভর্নমেন্টে তাদের কিন্তু এই স্বাস্থ্য খাতের জন্য কোনো আলাদা কোনো অর্থনৈতিক কোড ছিল না, ইকোনমিক কোড ছিল না, যার জন্য তাদের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য বরাদ্দ এবং ব্যয় এটা তাদের জন্য কঠিন ছিল। এবং তারা, আমরা দেখি যে শুধুমাত্র এই মশা নিধনই তাদের, আমরা মনে করি একটা স্বাস্থ্যর জন্য তাদের কাজ। কিন্তু এই সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ, আমরা ওয়াটার স্যানিটেশনের কথা বলছি, তাদের সাথে যোগাযোগ, তো এই সবগুলো বিষয় নিলে সমন্বয়টা খুবই প্রয়োজন। এবং বিশেষ করে আপনি যেটা বলছেন, দাতা সংস্থা, আমাদের এনজিও যারা কাজ করছেন, কোনো একটা এলাকায় হয়তো সবাই কাজ করছেন, কোনো একটা এলাকায় কেউ কাজ করছেন না, কোনো একটা বিশেষ খাতে সবাই হয়তো অর্থায়ন করছেন, কোনো একটা জায়গায় কারোর কোনো অর্থায়ন নাই। তো এখানে একটা সমন্বয়ের জন্য অনেকগুলো পদক্ষেপ আগে আমরা দেখেছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ কাগজে কলমে তো আছে, আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। আমরা আসলে বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর শিমুল, আমরা একেবারে শেষের দিকে শুধু খুব অল্প সময় জানতে চাই যে এই স্বাস্থ্য সংস্কারের যে কমিশনের যে রিপোর্টটি, সেটি বাস্তবায়নের সম্ভাবনা কতখানি, এবং আসলে কি কি স্টেপ এই মুহূর্তে নেওয়া উচিত যেটির জন্য আসলে এটি আমরা বাস্তব রূপে দেখতে পারি? সম্ভাবনা, অনেক চ্যালেঞ্জ আসবে, খুবই স্বাভাবিক, আমরা একদম চ্যালেঞ্জগুলো আসবে। সেই জন্যই তো আমাদের এখন নেক্সট স্টেপে যেটা করতে হবে, যে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব, আদৌ সবগুলো করবো কিনা সেই আলোচনাটাও দরকার আছে। এবং কমিশনের যে রিপোর্টটাতে আছে, যদি আমি খুব মোটা দাগে বলি, এটা হলো ধরেন আমাদের রাস্তা ভাঙাচোরা আছে, কীভাবে রিপেয়ার করব
সেই সাজেশনগুলো আসছে। আমরা কিন্তু চেয়েছিলাম একটা হাইওয়ে যেখানে 8 লেনের রাস্তা থাকবে এবং আমরা একটা দূরে যাব, তো সেই জায়গাগুলো নাই। তারপরও যা আছে সেখানে আমরা কীভাবে করতে পারবো, আমাদের রেসিপি জানা আছে, সেই থেকে ফোকাস করতে হবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শিমুল। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা ধন্যবাদ জানাতে চাই ডক্টর রুমানা আপনাকেও আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ডক্টর শিমুল, আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমাদেরকে খুব চমৎকারভাবে এই অর্থায়নের ব্যবস্থা পর্যটন নিয়ে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসলে স্বাস্থ্য খাত সংস্কারের অর্থায়নের উৎস এবং ব্যয় পর্যটন নিয়ে কথা বলেছি এবং কিভাবে এই সংস্কার কমিশনের এই রিপোর্টটিকে বাস্তবিক রূপ দেয়া যায় এবং আদৌ আসলে কতখানি এটা বাস্তবভাবে আসতে পারে সেই প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। এবং স্বাস্থ্য খাতের অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ অংশ, এটিকে মেনে নিয়ে সমন্বিত যে প্রচেষ্টা, যেটি আমাদের অর্থনৈতিক ভিত্তিটিকে আরও সুদৃঢ় করবে, বিশেষ করে স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে, সেই প্রসঙ্গটি এসেছে। আশা করছি যে এই রিকমেন্ডেশনগুলো বা এই প্রস্তাবনাগুলো আমাদের ভবিষ্যতে স্বাস্থ্য আরও উন্নতি ঘটাবে, স্বাস্থ্য খাতকে আরও সুদৃঢ় করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।